অসাধারণ একটি গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। বাতাসে যেন রক্তের এক বিষাক্ত ঘুটঘুটে সোদাতিক্ত গন্ধ ভেসে বেড়াচ্ছে, যা পদ্মর নাসারন্ধে যাওয়া মাত্রই ভেতর থেকে সব কিছু উগরে আসতে চাইছে। পদ্ম নিজের ভেতর থেকে উগরে আসা ভাবটা বহু কষ্টে থামালো। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকালো। অমনি রক্তের ছিটা এসে ভরিয়ে দিল পদ্মর চোখ মুখ। পদ্ম সামনে তাকালো, সামনে তাকিয়ে দেখলো তাকে স্পর্শ করতে চাওয়া ছেলেগুলোকে কি যেন একটা যন্ত্র বলে। সেটা পদ্ম জানে না তেমন। একবার নাম শুনেছিল ঘাস কাটা দেখার সময়। নামটা কি যেন? হ্যাঁ, চেইনসো বা চেইন করাত বলে। চেইনসো বা চেইন করাত দিয়ে রোদ্দুর পদ্মর দিকে হাত বাড়ানো ছেলেটার হাতে দিল এক পোজ। সাথে সাথে ছেলেটির হাত শরীরের অংশ থেকে আলাদা হয়ে যায়। বীভৎস চিৎকার দিয়ে ওঠে ছেলেটি। তাতে বিন্দুমাত্র দয়া হয় না রোদ্দুরের। ওর চোখে যেন এক দানবীয় হিংস্রতা। বাকি দুটো ছেলে যেমন এমন বীভৎস অবস্থা দেখে চোখ উল্টিয়ে ফেলে। আশেপাশে আরও লোকদের ডাকে চিৎকার করে, কিন্তু কেউ আসে না। কেননা তাদের যে রোদ্দুর আর শাহাদত আগেই পরলোকের টিকিট ধরিয়ে দিয়েছে। এরপর রোদ্দুর সেই 1000 মেগাওয়াট শক্তির চেইনসোটি ইচ্ছেমতো পদ্মর দিকে হাত বাড়ানো ছেলেটার শরীরে চালিয়ে দেয়। তাতে মুহূর্তেই ছেলেটার আত্মা খাঁচা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়। শরীরটা ছিন্ন ভিন্ন করে দেয় রোদ্দুর। এরপর বাকি দুইটা ছেলের দিকে এগিয়ে যায়। ছেলে দুটো আকুতি মিনতি করতে থাকে তাদের ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রোদ্দুরের চোখে মুখে আগুন হিড়িক দিয়ে পড়েছে। মুহূর্তে এই ছেলে দুটোকেও পরপারের টিকিট ধরিয়ে দেয় রোদ্দুর। এরপর ধীরে ধীরে সে বিশ্রী মুখের 3টি ছেলেকে এক লাইনে শোয়ায়। এরপর ইচ্ছেমতো তাদের প্রাইভেট পার্টে চেইনসো দিয়ে বারবার আঘাত করতে থাকে। রোদ্দুরের এই বীভৎস স্বরূপ দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে পদ্ম। ভয় হচ্ছে পুলিশ কেস নিয়ে, রোদ্দুরের ব্যবহার নিয়ে নয়। রোদ্দুর এখন যা করলো তা নিয়ে ভয় বা সহানুভূতি কিছুই কাজ করছে না পদ্মের মধ্যে। ও তো থানা পুলিশ নিয়ে ভয়ে আছে, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করলো নিজের সর্বত্র হারাতে হয়নি বলে। আল্লাহ ওর দোয়া কবুল করেছেন, ওর সতীত্ব রক্ষার জন্য ওর স্বামীকেই পাঠিয়েছেন। রোদ্দুর এবার পদ্মর দিকে তাকালো। পদ্মকে থরথর করে কাঁপতে দেখে নিজের মধ্যে ফিরে আসলো রোদ্দুর। তাড়াতাড়ি পদ্মের দিকে এগিয়ে গিয়ে তার হাতে পায়ের বাঁধন খুলে দিল। খুলে রক্তাক্ত হাত নিজের শার্টে মুছল। চুমুতে ভরিয়ে দিল পদ্মর গাল, নাক, গলা, এমনকি ঠোঁটও। এরপর রোদ্দুর শক্ত করে জাপটে ধরল পদ্মকে। চোখের পানি ছেড়ে দিল সে। পদ্মরও কী হলো কে জানে। স্বামী স্ত্রীর সম্পর্কটাই যে পবিত্র, সেই পবিত্র টানে হয়তো এতদিনে সুন্দর একটা অনুভূতি তাদের মনে জায়গা করে নিয়েছে। একে অপরকে হারানোর ভয়ে দুজনেই অস্থির হয়ে থাকে। পদ্ম রোদ্দুরকে কাঁপা কাঁপা হাতে আলতো করে জড়িয়ে ধরল। অনুভব করলো তার কাঁধ ভিজে যাচ্ছে। ছেলেটা কি কাঁদছে? কেন কাঁদছে? তাকে হারিয়ে ফেলার ভয়ে? পদ্মের ভাবনার মাঝেই রোদ্দুর তাকে শাসিয়ে বলল, অনেক হয়েছে তোর নাটক। ভেবেছিলাম তুই নিজে এসে ধরা দিবি আমার কাছে, কিন্তু তুই আসলি না। এই এদিক তাকা, এদিক তাকা। রোদ্দুর ধমকে উঠল পদ্মকে। এরপর বুকের বাম পাশে আঙুল দিয়ে গুঁতা দিয়ে দেখিয়ে বলল, এইখানটায়, ঠিক এইখানটায় কতটা ব্যথা হচ্ছিল জানিস? কতটা ভয় পেয়েছিলাম জানিস? তোর সাহস কী করে হয় রোদ্দুর হাসানের বউ হয়ে অন্য পুরুষের স্পর্শ নেওয়ার? তোকে ওরা কিভাবে স্পর্শ করেছে? কথাটা বলে আবার রোদ্দুর চেইনসো নিয়ে পাগলের মতো সেই 3টে ছেলেকে কোপাতে লাগলো। পেট ছিঁড়ে নাড়িভুড়ি, কিডনি, লিভার সব বাইরে বেরিয়ে এসেছে। বিভৎস দৃশ্যটা দেখে পদ্মর গা গুলিয়ে বমি আসতে লাগলো। শাহাদত রোদ্দুরকে থামিয়ে চেষ্টা করে বলল, থাম ভাই, এই 3টে আর বেঁচে নেই, কষ্ট দিস না আর। শাহাদতের কথায় রোদ্দুর শাহাদতের দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো। যা দেখে শাহাদত নিজেও ভয় পেয়ে গেল। তাই আর কোনো কথা না বলে চুপচাপ পিছিয়ে সরে গেল। দেখতে লাগলো রোদ্দুরের ভয়াবহ রূপ, সীমাহীন বর্বরতা ও নৃশংসতা। এরপর শাহাদত আর নিতে না পেরে পদ্মর দিকে এগিয়ে গিয়ে বলল, বোন, তুমিই পারবে ওকে শান্ত করতে। যাও বোন, প্লিজ। রুহ 3টি অনেক বেশি কষ্ট পাচ্ছে, আর কষ্ট পেতে দিও না ওই রুহগুলোকে। শাহাদতের কথার আশা নিয়ে ভয়ে ভয়ে এগিয়ে গেল রোদ্দুরের দিকে। পদ্ম এবার রোদ্দুরের উদ্দেশ্যে বলল, থামুন, প্লিজ থামুন, আর নিতে পারছি না আমি, অজ্ঞান হয়ে যাব এখানেই। বইয়ের এমন কথায় হাত থেমে গেল রোদ্দুরের।
এরপর পদ্মের মুখোমুখি হলো সে। পদ্মের মুখের দিকে তাকিয়ে বলল, আর কত পোড়াবি বউ? পুরে পুরে অন্তরটা যে কয়লা হয়ে গিয়েছে। এই অন্তরে কি বসন্তের ফুল ফোটাবি না? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আজকের দিনের পর তো আর এক মুহূর্তও না। রোদ্দুরের এমন কথায় পদ্ম রোদ্দুরের মুখের দিকে তাকিয়ে বলল, কিসের দাবিতে এই কথাগুলো বলছেন, আর কেনই বা বলছেন? এবার রোদ্দুরের রাগ যেন আরও বেড়ে গেল। রোদ্দুর অতিরিক্ত রেগে গেলে নিজের চুল খামচে ধরে। তার চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে শুধু পানি ঝরে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজও তার ব্যতিক্রম হলো না। পদ্মর সামনে সে নিজের চুল খামচে ধরল। রোদ্দুরের চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে উঠেছে, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এরপর রোদ্দুর বলল, আর আর কত নাটক করবি গো বউ? আমি তোকে ভালোবেসে 1 বছর কম নয় বনবাসে গেলাম। আমাকে একলা গহীন জঙ্গলে কিভাবে ফেলে পালিয়ে আসলি তুই? আমি যে তোকে খুব ভালোবাসি। রোদ্দুর আহসানের অস্তিত্ব তুই। তুই ছাড়া রোদ্দুর আহসানের নিঃশেষ হয়ে যাবে। রোদ্দুরের এমন কথাতেও পদ্ম মন গলেনি। 1 বছর কম নয়, পদ্ম রোদ্দুরের কোনো খোঁজ পায়নি। স্বামীর নাম ধরে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, কিন্তু তার সন্ধান মেলেনি। অভিমানী কণ্ঠে পদ্ম বলল, কি প্রমাণ আছে আপনার কাছে যে আমি আপনার বউ? পদ্মের এমন কথায় হো হো করে হাসতে লাগলো রোদ্দুর। এরপর বলল, আমাকে কি তুই কাঁচা খিলাড়ি মনে করিস বউ? রোদ্দুর আহসানকে কাঁচা খিলাড়ি মনে করিস? কাবিননামা আছে আমার কাছে, সেখানে সুন্দর করে তোর সাইনটাও আছে। তুই আমার বউ, রোদ্দুর আহসানের বউ। পদ্ম এবার রোদ্দুরের বুকে কয়েকটা কিল বসিয়ে বলল, 1 বছর কম নয় মেজর সাহেব। কত জায়গায় খুঁজেছি আপনাকে। চট্টগ্রামের নীলগঞ্জ গ্রামে একা গিয়েছি আপনার খোঁজে, কিন্তু পাইনি। আপনি কি একটু চেষ্টা করেননি আমাকে খুঁজে বের করার? আমি বড্ড পাষাণ মেজর সাহেব। আপনি বড্ড পাষাণ মেজর সাহেব। আমি আপনাকে ঘৃণা করি, খুব ঘৃণা করি। রোদ্দুর খুশিতে পাগলের মতো হাসবে নাকি দুঃখে কান্না করবে তা বুঝে উঠতে পারছিল না। তার বউ তাকে 1 বছর ধরে খুঁজে বেরিয়েছে, সেও তো তার বউকে 1 বছর ধরে খুঁজছে। 1 বছর কি কম? বউটা যে তার এখনো ছোট, মাথায় বুদ্ধি কম, কিন্তু অনেক পটু। রোদ্দুর পদ্মের দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। লাভ ইউ, ইউ আর মাই অবজেশন বউ। মেজর রোদ্দুর আহসান অবজেশন ইজ হিজ ওয়াইফ পদ্ম কানন। এমন একটা প্রপোজালের বিপরীতে কি বলতে হয় জানে না পদ্ম। মেয়েটা এত দুষ্টু যে ওকে কেউ কখনো প্রপোজাল দেওয়ার সাহস পর্যন্ত করেনি। সামলে আসলেই মেয়েটা ছেলেগুলোর 12টা বাজিয়ে দিত। আর আজম সেই মেয়েটার সামনেই দাঁড়িয়ে আছে তার স্বামী, তার ইহজীবন ও পরজীবনের সাথী। পদ্ম কোনো কথা না বলেই রোদ্দুরের ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। পদ্মের এই আচমকা কাণ্ডে শাহাদত নিজের চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো, আর রোদ্দুর তার 2 চোখ বড় বড় করে পদ্মের দিকে তাকিয়ে আছে। আর পদ্ম দিব্যি রোদ্দুরের ঠোঁটের স্বাদ নিয়ে যাচ্ছে। রোদ্দুর ভেবেছিল ও রোমান্টিক, এখন দেখছে না ওর বউ ওর চেয়ে 2 গুণ নয়, বরং 4 গুণ এগিয়ে। শাহাদত বলে উঠল, আপনাদের এসব কর্মকাণ্ড শেষ হলে আমরা কি এখান থেকে বের হতে পারি? না মানে শাহাদত আর কিছু বলল না। পদ্ম ভুলে গিয়েছিল যে ও কোথায় অবস্থান করেছে, আশেপাশে কত মানুষ আছে। সে দ্রুত রোদ্দুরের ঠোঁট ছেড়ে দিল। অমনি রোদ্দুরের মেজাজ গেল চটে। বউটার আদর পাইতেও দেয় না কেউ। রোদ্দুর বলল, শালা কুফা কপাল নিয়ে জন্মাইছি। বউকে ছুঁইতে গেলেও বা বউ আমায় ছুঁইতে আসলে এক একটা আজব এসে ধরা দেয়। রোদ্দুরের এমন কথায় ফিক করে হেসে দিল পদ্ম। সেই হাসির দিকে তাকিয়ে এ জনম পার করে দিতে পারবে রোদ্দুর নির্দ্বিধায়। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল পদ্মর হাসির দিকে। কখন যে তার রাগ গলে পানি হয়ে গেছে সে নিজেও টের পায়নি। মেয়েটা কি তার ওষুধ? যখন সামনে আসে তখনই সব কিছু শীতল করে দেয়। এবার শাহাদত ওদের দিকে ঘুরে বলল, এই লাশগুলোর কি করবি? আর এই বাড়িটারই বা কি করবি? রোদ্দুর শাহাদতের প্রশ্নে উত্তর না দিয়ে বেরিয়ে গেল। শাহাদত পদ্মকে নিয়ে রোদ্দুরের পিছন পিছন বের হলো সে বাড়ি থেকে। এবার রোদ্দুর একটা রিমোট চাপ দিল, আর সাথে সাথেই 7 তলা বিল্ডিংয়ে বিকট শব্দ সৃষ্টি হলো। মুহূর্তে বিল্ডিংটি ধূলিসাৎ হয়ে গেল। এরপর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। চারপাশে কেবল আগুন আর আগুন।
রোদ্দুর যে এমন একটা কাজ করবে সেটা সাধুদের ধারণার বাইরে ছিল। পদ্ম শুধু চোখ বড় বড় করে তাকিয়ে আছে জ্বলতে থাকা আগুনের শিখার দিকে। তিনটে মানুষ খুন হতে দেখেছে ও। না জানি আরও কত মানুষ খুন হয়েছে। সেই মৃতদেহগুলো এই আগুনে পুড়ে যাক, ঝলসে যাক, ছাই হয়ে যাক। এরা যে একটা পাপী। না জানি কত মেয়ের জীবন ধ্বংস করেছিল এরা। এরপর রোদ্দুর, পদ্ম ও শাহাদত রওনা দিল ঢাকা সাভারের উদ্দেশ্যে। যেতে না হলেও ঘণ্টাখানেক সময় লাগবে। এখন বাজে 11:45। মহাবৃত্তের এই ধরিত্রীর বুকে অমানিসার চাদরে আচ্ছাদিত চারিপাশ। সময়টা রাত 1:15। কানন পরিবারের কারো চোখে ঘুম নেই। অহনা কানন সদর দরজার সামনে এক বুক আশা নিয়ে বসে আছেন দরজা খুলে। এই বুঝি তার মেয়েটা তার বুকে ফিরে আসে। কোথায় গেল অহনা সেই কাঠিন্য রূপ? কোথায় গেল সেই শক্তিভক্ত ব্যক্তিত্ব? কোথায় গাম্ভীর্যধারী সেই অহনা শেখ? এখানে সে কেন বললাম জানেন? অহনা যখন খুব ছোট, ঠিক বয়সটা যখন 5 বছর, ঘরে তখন তার বাবা মা মারা গেলে মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। ওরা ছিল 3 ভাই বোন। অহনা সবার ছোট ছিল। বাবা মা মারা যাওয়ার পর মায়ের অন্যত্র বিয়ে, পরিবারের সকল দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় অহনার ভাই আজাদ শেখকে। আজাদ শেখের বয়সটা তখন কতই বা হবে? 12 বছরের একটা শিশু, যার জীবনটা কল্পনার জগতের মতো হওয়ার কথা ছিল। সেখানে তাকে অতটুকু বয়সেই বাস্তবতার বেড়াজালে বাধা পড়তে হয়েছিল। শুধু যে আজাদ শেখ বাস্তবতার বেড়াজালে বাধা পড়েছিল এমনটা কিন্তু নয়, বাধা পড়েছিল অয়ত্রী শেখ ও অহনা শেখের জীবনও। অতটুকু বয়সেই অহনা শেখ বুঝে গিয়েছিল এই নির্মম পৃথিবীর তিক্ত বাস্তবতা। এই ধরিত্রীর কল্পনাতে যতটা সুন্দর ও রঙিন, বাস্তবতা ঠিক ততটাই কঠিন ও দুর্বিষহ। এভাবে অহনা শেখের বাল্যকাল কেটেছে। মায়ের ভালোবাসা কি তা অহনা জানে না। তবুও তিনি 3 সন্তানের জননী হয়েছেন। তামিম কানন ও অহনা শেখের প্রেম কাহিনীটা অনেক সুন্দর। সেটার কথা না হয় পরে বলা যাবে কোনো একদিন। কীভাবে এই গাম্ভীর্যপূর্ণ নারীর মনকে জিতে নিয়েছিলেন তামিম কানন। শেখ নামটাকে অহনা প্রচুর ঘৃণা করে। তাই তো বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করেছিলেন তিনি। হয়তো তার বিষাক্ত অতীতের কারণেই তিনি এই শেখ বংশ বা পদবিটাকে প্রচুর ঘৃণা করে। অহনা শেখ যতই গাম্ভীর্যপূর্ণ নারী হন না কেন, সব কিছুর ঊর্ধ্বে তিনি নারী। আর নারী কায়ার চেয়েও বেশি কোমল হয় নারীর মন। তার চেয়েও বেশি অধিক নরম হয় মায়ের মন। পদ্মকে তিনি যতই বকুন না কেন, প্রচুর ভালো তো বাসেন তার সন্তানদের। তার রক্ত ঝরিয়ে এই পৃথিবীতে এসেছে তার সন্তানেরা। হাড় ভাঙা কষ্ট আর যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি তাদেরকে। এই সন্তানের যদি কিছু হয় কিভাবে বাঁচবেন তিনি? অহনার ভাবনার মাঝেই তার পাশে এসে বসলেন তামিম কানন। তামিম কানন জানেন স্ত্রীর মনের অবস্থা ভালো না। তার নিজেরই তো মানসিক অবস্থা ভালো নয়। সে কী বা সান্ত্বনার বাণী শোনাবেন তার প্রাণপ্রিয় স্ত্রীকে? পদ্মের সাথে তো তারও কত বোঝাপড়া বাকি, কত মান অভিমান ভাঙানো বাকি, পদ্মের মুখে মিষ্টি করে বাবা ডাক শোনা বাকি। তামিম কাননের ভরসার হাত পেতেই অহনা ঝরঝর করে কান্না শুরু করলেন। স্বামীর কলার ধরে চিৎকার করে বলে উঠলেন, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে আনুন। এত বড় আর্মি অফিসার হয়েও কেন আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিতে বলুন। স্বামীর কলার ধরে কিল ঘুষি মারতে মারতে স্বামীর বুকে মাথা ঠেকিয়ে অহনা কাঁদতে লাগলেন অঝরে। তামিম কানন আবারও অসহায় বোধ করলেন। সত্যি তো বলেছে অহনা। এত বড় আর্মি অফিসার, এত ফোর্স লাগেও তার মেয়েকে খুঁজে পাচ্ছেন না তিনি। তাহলে এত বড় আর্মি অফিসারের পদবি দিয়ে কী লাভ? মায়ের এমন অবস্থা দেখে রিধিতা ও পরশ দুজনেই মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। এরপর দুজনেরই মায়ের দুতে মাথা রেখে নীরবে কান্না করতে লাগলো। এমন একটা দৃশ্য, চারপাশে বাতাস ভারী হয়ে উঠল। আকাশের ঘন কালো মেঘের মধ্যে বিকট শব্দের বজ্রপাতের সাথে ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু করলো। বৃষ্টির পানিতে ভিজিয়ে দিতে লাগলো পুরো কানন পরিবারকে। এত রাতে ঠান্ডা বৃষ্টির পানির স্পর্শ পেয়েও একটুও নড়ল না কানন পরিবারের কোনো সদস্য। বৃষ্টির পানির সাথে চোখের পানি মিলে অন্ধকার রাতে মাটির ভেতর মিশে যেতে চাইছে যেন। কিছুক্ষণের মধ্যে একটা শব্দ ভেসে আসলো তাদের কানে। এই শব্দটা খুব তীব্রভাবে কানন পরিবারের প্রতিটি সদস্যের কানে বাড়ি খেলো। সবাই আশার আলো নিয়ে সামনে তাকালো রাতের নীরব গহীনে আঁধারের দিকে।
ঠিক তখনই তাদের নজরে আসলো ক্রন্দনরত অতি পরিচিত একটা নিষ্পাপ মুখ, যে মুখ থেকে ভেসে এলো শুধু একটি বাক্য, আমি এসে গেছি। কানন পরিবারের সবাই একসাথে উঠে দৌড় লাগালো অতি পরিচিত মুখটার দিকে। একসাথে সবাই জাপটে ধরলো বৃষ্টিতে ভিজতে থাকা সেই কায়াটিকে। পেছনে দাঁড়িয়ে থাকা আরও দুটি পুরুষ অবয়ব, যাদের মুখগুলো খুব পরিচিত তাদের নিকট। তামিম কাননকে রোদ্দুর সবটা বুঝিয়ে বলল, শুধু বলল না সে কি করেছে ওই কিডন্যাপারগুলোর সাথে। রোদ্দুরের কথা শুনে কৃতজ্ঞতার সহিত রোদ্দুরের দিকে তাকালো তামিম কানন। রোদ্দুর হয়তো সেই চোখের ভাষা বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না, কারণ ও জানে এই ফিলিংসটা কেমন। কারণ ও তো নিজেই প্রায় পাগল হয়ে গিয়েছিল পদ্মকে খুঁজতে খুঁজতে। রোদ্দুর ও শাহাদতের বিদায়ের সময় চলে এসেছে। পদ্মকে নিয়ে অহনা, তামিম ও পরশ ভেতরের দিকে চলে গেল। রিধিতা কেন জানি যেতে পারল না। রোদ্দুর অবস্থা বুঝতে পেরে শাহাদত ও রিধিতাকে একটু স্পেস দিয়ে সে নিজে বাইরে চলে গেল। রোদ্দুর যেতেই শাহাদত রিধিকাকে ধমকে উঠে বলল, এই মেয়ে, চোখে পানি বেশি? তবে কথা দিয়েছিলাম না পদ্মকে ফিরিয়ে আনবো, কথা রেখেছি না? তারপরেও কেন ওই অতি মূল্যবান চোখের জল গড়িয়েছ চোখ থেকে? রিধিতা এমন ধমক ও শাসনে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল শাহাদতের দিকে। ছেলেটা কিসের এত অধিকার খাটায় তার ওপর? কিসের এত অধিকার তার রিধিতা নামক নারীটির প্রতি? কি আছে রিধিতার মাঝে যে ছেলেটা নিজের জীবনের পরোয়া না করেই তার জন্য তার বোনকে উদ্ধার করতে চলে গিয়েছিল? রিধিতাকে কিছু না বলতে দেখে শাহাদত বলল, আমি বলেছিলাম তোমার বোন মানে আমার বোন। তাকে খুঁজে না পেলে তোমার সামনে আর আসবো না। এখন দেখছি খুঁজে পাওয়ার পরও আর তোমার সামনে আসা যাবে না। ভালো থেকো রিধিতা, অনেক জ্বালিয়েছি তোমায়। শাহাদত নামক বখাটে উচ্ছৃঙ্খল পুরুষটি আর তোমার সামনে আসবে না কোনো দিনও। কথাটা বলে উল্টো দিকে ঘুরে হাঁটা দিল শাহাদত। শাহাদতের প্রতিটি কথাই যেন রিধিতার বুকে আঘাত এনেছে। ছেলেটার এভাবে তার মনের মধ্যে উকি ঝুঁকি দিয়ে পালিয়ে যেতে না পারে না, সে যেতেই দেবে না। শাহাদতের বলিষ্ঠ পিঠখানা অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগেই দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে ঝাপটে ধরল রিধিতা। রিধিতা যে শাহাদতকে জড়িয়ে ধরল তা শাহাদত কস্মিনকালেও ভাবেনি। হঠাৎই শাহাদতের কানে কিছু শব্দগুচ্ছ শোনা গেল। রিধিতার রিনিঝিনি কণ্ঠস্বর শুধালো, আমার মনে উকি ঝুঁকি দিয়ে এভাবে পালিয়ে যাচ্ছেন? পালিয়ে যেতে দেব না তো আপনাকে, অসভ্য বখাটে লোক। আমিও যে আপনাকে ভালোবাসি। রিধিতার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শাহাদত। কি বলল মেয়েটাই মাত্র? তার মতো মেয়েটাও তাকে ভালোবাসে? শাহাদত রিধিতার হাত ছাড়িয়ে রিধিতার দিকে তাকালো। তারপর রিধিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, শাহাদত হোসেন, তোমায় তোমার থেকে বেশি ভালোবাসেন রিধিতা কানন। শুনতে পেয়েছ আমার রসমালাই? রিধিতা এতক্ষণে কি বলছে তা বুঝতে না পেরে লজ্জায় তার মুখ রক্তিম বর্ণ ধারণ করলো, যা দেখে শাহাদত মুচকি মুচকি হাসছে। রিধিতা শাহাদতের ওই ঠোঁটের কোণে থাকা হাসি দেখে সেখান থেকে দৌড়ে পালালো, যা দেখে এবার শাহাদত উচ্চস্বরে হেসে উঠল। এরপর রিধিতার গমন পথে তাকিয়ে গান ধরল, চিকন চাকন গায়ের গরণ, কানে সোনার দুল, নুপুর পায়ে যায় রে হেঁটে পরাণের বুলবুল। গান শেষে শাহাদতের রিধিতা ততক্ষণে বাড়ির ভেতর চলে গিয়েছে। শাহাদত এবার মাথা ঝুলকে হেসে প্রস্থান করলো সেখান থেকে। রিধিতা তার গমন পথের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল দরজার আড়াল হতে। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো মাহমুদ এক কাপ করা লিকারের চা করলো, তাও উইদাউট সুগার। চাটা এতটাই তিতা ছিল যে যারা তিতা খেয়ে অভ্যস্ত তারাও বমি করে দেবে এই চায়ের এক চুমুক খেয়ে। মাহমুদের আবার চা খাওয়ার নিত্য নতুন জিনিস অ্যাড করার শখ আছে বলা যায়। এই যে দেখো, লিকারের মধ্যে নিম পাতা দিয়ে চা জাল দিয়েছে। নিম পাতা দিয়ে চা মাহমুদের খুব প্রিয়। মাহমুদের মা ভেবে পায় না ছেলেটা এগুলো খায় কীভাবে। মাঝে মাঝে মাহমুদের মায়ের খুব অদ্ভুত লাগে ছেলেটার এমন অদ্ভুত কাজের জন্য। চায়ের মধ্যে নিম পাতা ফুটিয়ে সেই চা দিব্যি 2 গ্লাস খালি পেটে চালিয়ে দিল মাহমুদ। এরপর বিশাল এক ঢেকুর তুলে সে বলল, আহ, নিম পাতার চায়ের তুলনা হয় না। এরপর মাহমুদ আরও 1 গ্লাস নিম পাতার লিকারের চা খেতে খেতে জামা কাপড় বের করলো কাবার্ড থেকে।
মাহমুদের কেন জানি ইদানিং লাল পরতে বেশি ভালো লাগছে। তাই তো ছেলেটা কাবার থেকে লাল রঙের একখানা চেক শার্ট বের করলো, ওর সাথে বের করলো কালো প্যান্ট। দ্রুততার সহিত 3 নম্বর চাটা শেষ করে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। পাক্কা 1 ঘন্টা শাওয়ার নিল ছেলেটা। শাওয়ার থেকে বের হলো গামছা পেঁচিয়ে। পুরো শরীর তার উন্মুক্ত, মাথা দিয়ে টপ টপ করে পানি পড়ছে। গামছার ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে তার ফর্সা পা। ইদানিং মাহমুদ জিম জয়েন করেছে। তার শরীরের পরিবর্তন লক্ষণীয়। খুবই আকর্ষণীয় লাগছে তার পেট ও বুকের অংশটা। তার উপর মাহমুদ অতিরিক্ত ফর্সা। মাহমুদ আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর নিচের গামছাটা একটানে খুলে রেখে সেভাবেই মাথা মোছা শুরু করলো। মাথা মোছা শেষে এক এক করে বস্ত্র ধারণ করলো নিজের শরীরে। শার্টের হাতা ফোল্ড করতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে একবার নজর বুলিয়ে নিল নিজের ওপর। না, বেশ লাগছে তাকে। ঘড়ি পরে ভ্যাম্পায়ার ব্লাড পারফিউম ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় স্প্রে করলো। এরপর সে চলে গেল নাস্তার টেবিলে। মাহমুদ বাসায় একা। তার বাবা মা গিয়েছেন গ্রামে। তাদের জমিজমা নিয়ে কিছু সমস্যা হয়েছিল বলেই মাহমুদের বাবাকে আর্জেন্ট গ্রামে যেতে হয়েছে। মাহমুদের বাবা গ্রামে গিয়েছেন আর তার সাথে মাহমুদের মা যাননি। কোনোদিন এমনটা হয়নি, তাই তিনিও গিয়েছেন। মাহমুদ নাস্তা শেষে বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সকাল সকাল বাসা থেকে বেরিয়েছে ফারহা। ইদানিং মেয়েটা কেমন যেন উদাস থাকে। শ্যামলা বরণ মুখটায় যে মায়া ঝলকে পড়ে, তার রং আজ বেমানান ঠেকছে। কি এত দুশ্চিন্তা মেয়েটার! পদ্মর খোঁজও এখন জানে না। তার প্রাণপ্রিয় বান্ধবী কম বোনটা সুরক্ষিত আছে তো, নাকি মেয়েটার খুব বেশি বড় ক্ষতি হয়ে গেল। দুশ্চিন্তায় সারা রাত ঘুমোতে মেয়েটা পারেনি। কতবার কল করেছে রিদিতা আপুর ফোনে, তা ওর ধারণার বাহিরে। তামিম আঙ্কেলকেও ও বহুবার কল করেছে, কিন্তু কারো কলের উত্তর সে পায়নি। 7টা অবধি তো ছিল পদ্মর বাসায়। আঙ্কেলের চিন্তিত মুখ, আন্টির বারবার বেহুশ হয়ে যাওয়া, রিদিতা আপুর কিছু বুঝে উঠতে না পারা ও ছোট্ট পরশের অসহায়তা সব চোখের সামনে দেখেছে। ওর নিজেরও তো অবস্থা ভালো ছিল না। বান্ধবী হারানোর কষ্টে জর্জরিত ছিল মেয়েটার বদনখানা। হাঁটতে হাঁটতে চলে এসেছে রেডিও কলোনির মোড়ে। হুট করে এসে দেখতে পায় একটা চলন্ত ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসছে, আর ঠিক সময়ে একটা বাচ্চা মেয়েও দৌড়ে আসছে রাস্তা পার হওয়ার জন্য। ফারহার মাথা কাজ করা বন্ধ করে দেয়। কি করবে ফারহা? ফারহা দৌড় লাগায় মেয়েটির দিকে। অপর পাশ থেকে মাহমুদও সেই বাচ্চা মেয়েটির দিকে দৌড় লাগায়, কিন্তু মাহমুদের দ্রুততা ছিল অনেক বেশি, যা মেয়েটিকে বাঁচানোর জন্য উপযুক্ত নয়। ফারহা মেয়েটিকে নিয়ে লাফ দিল রাস্তার অপর পাশে। ঠিক তখনই সে দ্রুতগামী ট্রাকটা গা ছুঁয়ে গেল ফারহার, আর ওই মেয়েটির ফারহার ওড়না ছিঁড়ে গেল বউখানি। মেয়েটিকে নিয়ে অপর পাশের রাস্তায় চিত হয়ে পড়ে রইল সে। ফারহার হাত পা ছিলে গিয়েছে কিছুটা, তবে ফারহা মেয়েটির কোনো ক্ষতি হতে দেয়নি। মেয়েটি পুরো অক্ষত। মেয়েটি ফারহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। ফারহা মেয়েটিকে নিয়ে উঠে বসে যত্ন সহকারে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, কিছুই হয়নি সোনা, কেঁদো না। এই যে আপুই তোমার কিছু হতে দেয়নি, দেখো তুমি একদম ঠিক আছো। আশেপাশের লোকজন ছুটে আসে তৎক্ষণাৎ। এমন একটি ঘটনার সাক্ষী হয় কিছু জনগণ, তাদের মধ্যে মাহমুদও ছিল। মাহমুদ ফারহার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি সুন্দর করে বোঝাচ্ছে সে ওই মেয়েটাকে। এদিকে যে তার শরীর থেকে রক্ত ঝরছে, সে খেয়াল কি আছে মেয়েটার? বাচ্চা মেয়েটা এমন মায়া মেশানো কণ্ঠ পেয়ে আরও আহ্লাদি হয়ে উঠেছিল। সে ফ্যাস ফ্যাস করে কেঁদে বলল, বালা আপু, তুমি মেলা বালা। আমার খুব ভয় করছিল। মেয়েটার কথা শেষ হওয়ার আগেই কোথা থেকে যেন মেয়েটার মা ছুটে আসলেন। এসে মেয়েটাকে এক প্রকার ফারহার কোল থেকে কেড়ে নিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে লাগলো ছোট মেয়েটির বদনখানা। আকস্মিকভাবে মেয়েটিকে নিজের কোল শূন্য দেখে ভড়কে গেল ফারহা। সে কিছুটা তেরা চোখে তাকালো মহিলাটির দিকে, কিন্তু কিছু বলল না। মহিলাটির এবার ফারহাকে লক্ষ্য করলেন। তিনি কৃতজ্ঞতার সহিত তাকিয়ে বললেন, ধন্যবাদ আপনাকে আপু, আমার কলিজার টুকরার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। ফারহা সেই মেয়েটির মায়ের দিকে তাকালো। মেয়েটির বয়স বেশি না, কতই বা হবে, এই 25 থেকে 26। দু চোখ ভরা জল নিয়ে ফারহাকে ধন্যবাদ জানালেন তিনি। ফারহা যেন মেয়েটিকে বাঁচিয়ে এক তৃপ্তিময় শান্তি অনুভব করলো।
ধন্যবাদের জবাব না দিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার পাখি? মেয়েটি প্রাঞ্জল হাসি দিয়ে বলল, পুকু শাহজাদ। গলার ধরন শুনে ফিক করে হাসি দিয়ে মেয়েটির গালে দুটো চুমু দিল ফারহা। এতক্ষণে যত মানুষ জড়ো হয়েছিল তারা সকলেই চলে গিয়েছে নিজ নিজ গন্তব্যে, কিন্তু তাদের থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে থাকা লাল রঙা চেক শার্ট পরিহিত সুঠামদেহী পুরুষের একজোড়া চোখ নিবদ্ধ রয়েছে কলেজের ড্রেস পরা পড়ুয়া রক্তাক্ত এক মানবীর দিকে। মেয়েটিকে মাহমুদ যত দেখে ততই অবাক হয়। সরলতা ও কোমলতায় ভরা এক নারী কায়া, অসম্ভব এক মায়া রয়েছে ওই শ্যামাঙ্গীর মুখখানিতে। পুকু আর ফারহাকে নিয়ে গেলেন ফার্মেসির দোকানে। মাহমুদও চোখ সরিয়ে কলেজের দিকে অগ্রসর হলো। ফার্মেসির লোকটা ফারহার কাটাছেঁড়া জায়গায় হালকা করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। এরপর ফারহার থেকে বিদায় নিল পুকু ও তার মা। ফারহা এখানে ঠায় দাঁড়িয়ে আছে ফার্মেসির দোকানের সামনে। কি থেকে কি হয়ে গেল। এমনিতেই দুশ্চিন্তার শেষ নেই ফারহার জীবনে। কলেজে যাওয়ার মুড ছিল না, তবু আজ বেরিয়েছিল। আরে ফারহা কিসের জন্য যেন বেরিয়েছিল? পদ্মর খোঁজ পাওয়ার উদ্দেশ্যে তো। মনে পড়তেই ফারহা দ্রুত হাঁটা দিল কানন মঞ্জিলের উদ্দেশ্যে। কানন মঞ্জিলের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফারহা। এরপর পা বাড়ালো ভেতরের দিকে। সকাল 7টা থেকেই মুড অফ পদ্মর। এত সকালের জীবনেও পদ্ম ওঠে না। তাহলে আজ? মেয়েটা যে কাল রাতে একটুও ঘুমোতে পারেনি। কত চেষ্টা করলো একটুও চোখ বোঝার। কিছুই ভালো লাগছে না ওর। বারবার কালকে সেই বিষাক্ত স্মৃতি ও ভয়ঙ্কর দৃশ্যগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। কিছুতেই মাথা থেকে বের করতে পারছে না সেই তিক্ত আর বিষাক্ত স্মৃতিগুলোকে। কাননবাড়ির সবাই স্বাভাবিক হলেও স্বাভাবিক হতে পারেনি পদ্ম। প্রাণোচ্ছল মেয়েটা হঠাৎই দমে গিয়েছে যেন। উড়ন্ত পাখিকে খাঁচায় বন্দি করলে যেমন তার দশা প্রাণহীন হয়, পদ্মর দশাও একই রকম। ডানা মেলে উঠতে ইচ্ছে করছে না ওর, বরং ডানাগুলোকে ছাঁটাই করতে ইচ্ছে করছে। পদ্ম বারবার ভাবছে, যদি কাল রৌদ্রকে বাঁচাতে না আসতো কী হতো ওর। ওই জানোয়ারগুলোকে ছিঁড়ে খেত, এরপর পাচার করে দিত কোনো এক কালো অন্ধকার দুনিয়ায়। পাশের ফোন ভাইব্রেট হচ্ছিল, কিন্তু পদ্ম তার চিন্তায় এতটাই বিভোর যে ফোনের দিকে তার খেয়ালই নেই। সারা রাত একটুও না ঘুমানোর জন্য চোখের নিচে কালি পড়ে গেছে। কেবল এক রাতেই প্রাণবন্ত ও হাসি খুশি ফুলের মতো মেয়েটা হঠাৎই মূর্ছা গেছে। এত সকালে ভাবনার মাঝে আবারও ফোনটা ভাইব্রেট করে উঠল। টনক নড়ল পদ্মর। উঠে বসে বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো পদ্ম। আননোন নাম্বার থেকে 18,000 মিস কল। 18,000 মিস কল। যা দেখে পদ্মর চোখ কপালে। কাল রাতে 2টো থেকে এই নাম্বার কল আসছিল। পরে না নিতে পেরে ও ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। পদ্ম ভেবে পায় না 5 ঘন্টায় কত সেকেন্ড হয়। যদি 1 সেকেন্ডে মিস কল করা হয় তাহলে 5 ঘন্টায় কতটি মিস কল হবে? হিসাব অনুযায়ী 1 ঘন্টা 7 মিনিট, 1 মিনিট 7 সেকেন্ড, তাই 5 ঘন্টা 18,000 সেকেন্ডে যদি প্রতি সেকেন্ডে একটি করে মিস কল আসে তাহলে 5 ঘন্টায় মোট মিস কল হবে 18,000টি মিস কল। পদ্ম চোখ কপালে তুলে হিসাবটার দিকে তাকিয়ে রইল। কোন পাগল প্রতি সেকেন্ডে সেকেন্ডে কল দিয়ে যাচ্ছে? ওর ভাবনার মাঝে আবার কল আসলো। এবার পদ্ম ধীরে সুস্থে সাবধানে কলটা রিসিভ করলো। হ্যালো বলার আগেই ওপাশ থেকে কর্কশ কণ্ঠে কেউ একজন এক প্রকার ধমক দিয়ে বলে উঠল, আমার ধৈর্যের আর কত পরীক্ষা তুমি নেবে? কুমড়ো ফুল, তোমায় নিয়ে এই 1801 বার কল দিলাম, শেষে গিয়ে 18,001 নাম্বার কলটা রিসিভ করলে। রাত 2টো থেকে তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি আমি। তোমার টেনশনে আমি বাড়ি যেতে ইচ্ছে করছে না। আমি চাইলে তোমার ব্যালকনি টপকে তোমার রুমে যেতে পারতাম, কিন্তু যাইনি, কারণ আমি জানি আমার বউটার কিছু একান্ত সময় প্রয়োজন। কিন্তু তাই বলে আমার বউটা যে দিন রাত এক করে দেবে, তবুও চোখের পাতা বুঝবে না, তা কী করে মেনে নিই বউ? আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি নিচে আসো। আমি তোমার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। কথাগুলো কে বলছে তা বুঝতে পেরে শরীরের শিরা উপশিরায় এক ঠান্ডা শীতল বাতাসের প্রবাহ বয়ে গেল যেন। লোকটা না ঘুমিয়ে সেই রাত 2টো থেকে সকাল 7টা অবধি এক নাগাড়ে ওকে কল করে যাচ্ছে শুধু ওর খোঁজ খবর নেওয়ার জন্য।
পদ্ম কিছু না বলে খট করে কলটা কেটে দিল। মুখে পানি ছিটিয়ে মাথায় সুফেদ রঙা ওড়নাটা দিয়ে ওড়নার আর একটা পাশ ভালো করে শৈলের সাথে জড়িয়ে নিল সে। এরপর সদর দরজা দিয়ে চুপিসারে বেরিয়ে গেল বাড়ি থেকে। গেট থেকে বের হতেই ওর চোখ পড়ল সাদা রঙের সিল্কের শার্ট পরিহিত একজোড়া নীলাভ ঘোলা চোখের এক মানবকে। সেই মানবের চোখে মুখে একটুও ক্লান্তির রেশ মাত্র নেই। নীলাভ ঘোলা চোখের দিকে তাকিয়ে থেকে ধীরে সুস্থে হেঁটে এগিয়ে যেতে লাগলো পদ্ম। বিদ্রোহ আজকের পর্বতে একটু ছোট হয়ে গিয়েছে। আমার আম্মু অসুস্থ ছিল বিধায় লেখার সুযোগ পাইনি তেমন একটা, যতটুকু পেরেছি ততটুকু লিখে ফেলেছি। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।